ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল এপিগ্রাম ইংলিশ। এপিগ্রাম ইংলিশে সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আগের দিন আমরা ফ্রেজ এবং ক্লজ কাকে বলে, তার ডেফিনেশনটা কি এবং উদাহরণ সহ ভালো করে বুঝেছি কোনটা ক্লজ কোনটা ফ্রেজ। আজকে ফ্রেজের ভাগগুলো কয় প্রকার হয়, কি কি সেই ভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে এসেছি। তো চলো শুরু করা যাক। ফ্রেজ কিন্তু আমরা মূলত 7টা ভাগে ভাগ করতে পারি। ফ্রেজকে মূলত আমরা 7টি ভাগে ভাগ করতে পারি: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ড এন্ড পার্টিসিপল। দেখো, প্রথম থেকে এক এক করে শিখবো। প্রথমটা হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি? দেখো, নাউন ফ্রেজ হলো যে ফ্রেজ বাক্যে নাউন এর কাজ করে। যে ফ্রেজ বাক্যে নাউনের কাজ করে। ফ্রেজটা কি আগের দিন বলেছিলাম। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে এসো, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। ফ্রেজ হলো এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্সের গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা কিনা যার মধ্যে কোনো সাবজেক্ট প্লাস ফিনাইল ভার্ব থাকবে না, তাহলে সেটাকে আমরা ফ্রেজ বলবো। আর যার মধ্যে সাবজেক্ট প্লাস ফিনাইল ভার্ব থাকবে সেটাকে আমরা ক্লজ বলবো। দেখো, তাহলে যে ফ্রেজ বাক্যে নাউন এর কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। যেমন, রাজ ইজ ভেরি ইন্টেলিজেন্ট। রাজ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে দেখো নাউনের কাজ করছে। রাজ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, রাজ হলো খুবই বুদ্ধিমান। বুদ্ধিমান এটা কিন্তু কোনো ফ্রেজ নয়, কেননা এর মধ্যে ভার্ব আছে, ফিনাইল ভার্ব আছে। কিন্তু আমরা তো এটাকেও বলতে পারি না ফ্রেজ, কেন? ফ্রেজ তো বলেছি গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দ সমষ্টিতে তৈরি হয়। কিন্তু এই রাজকে আমরা লিখতে পারি মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে রাজ দিলে দিতে পারো মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দেখো, এই রাজটাকে যেই করে দিলাম মাই বেস্ট ফ্রেন্ড, তখন কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল, কতগুলো শব্দ সমষ্টি। রাজকে বোঝাচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড, কাকে বোঝাচ্ছে? রাজকে বোঝাচ্ছে না? রাজ হলো খুব বুদ্ধিমান, মাই বেস্ট ফ্রেন্ড মানে রাজকে বোঝাচ্ছে। এবার দেখো, মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই পুরোটা হয়ে গেল আমাদের কিন্তু নাউন ফ্রেজ। এর নাউনকে বোঝাচ্ছে। মাই বেস্ট ফ্রেন্ডটা কে? রাজ, রাজ নাউন, তাহলে এটা হলো নাউন, নাউন ফ্রেজ। বোঝালে কি বললাম? তাহলে যদি কোনো সেন্টেন্সে কোন একটা ফ্রেজ, এটা ফ্রেজ তো, মাই বেস্ট ফ্রেন্ড ফ্রেজ তো, এই ফ্রেজটা দেখো এর মধ্যে কোনো এটা সাবজেক্ট না, বা এর মধ্যে কোনো ফিনাল ভাব নেই, সাবজেক্ট নেই, ফিনাল ভাব নেই, তাই এটা ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। কেন? এটাকে নাউন নির্দেশ করছে, রাজকে নির্দেশ করছে, তাই এটা হলো আমাদের নাউন ফ্রেজ। আর একটা উদাহরণ দেখো, ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। ইন্ডিয়া হলো একটি মহান দেশ। এবার দেখো, এখানে কিন্তু ইন্ডিয়াটা নাউন, অবশ্যই নাউন, কিন্তু এটা নাউন ফ্রেজ বলতে পারি না, কেননা ফ্রেজ বলতে গেলে আমাদের কতগুলো শব্দ সমষ্টি থাকতে হবে তার মধ্যে, কিন্তু ইন্ডিয়া তো সিঙ্গেল ওয়ার্ড, হতে পারে না। তাহলে দেখো, ইন্ডিয়াকে বলতে হবে দি কান্ট্রি অফ মাই দি কান্ট্রি অফ মাই বার্থ ইজ গ্রেট। দি কান্ট্রি অফ মাই বার্থ, দি কান্ট্রি বলছে অফ মাই বার্থ। এই দেখো, দি কান্ট্রি, দি কান্ট্রি অফ মাই বার্থ, এই পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। কেন? দি কান্ট্রি অফ মাই বার্থ। দেখো, যে কান্ট্রি শহরটা, অফ মাই বার্থ আমার জন্মের, তাহলে কোন শহরটার কথা বলছে? ইন্ডিয়া, নাউন। নাউন কিন্তু নির্দেশ করছে। দি কান্ট্রি অফ মাই বার্থ ইন্ডিয়া বলতে পারি, পরে আবার এই জায়গাটা আমরা ইন্ডিয়া ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্ডিয়াকে ধরলে হবে না, ইন্ডিয়াকে সময় ধরলে হবে না। তাহলে এই যে ফ্রেজটা, এটা হলো কাকে নির্দেশ করছে? নাউনকে না? কারণ আমি শুরুতেই বলেছি যে ফ্রেজ নাউনের কাজ করে, সেটা হলো আমাদের নাউন ফ্রেজ। এই যে দি কান্ট্রি অফ মাই বার্থ ইন্ডিয়াকে পুরোপুরি নির্দেশ করছে, সেই জন্য আমাদের দি কান্ট্রি অফ মাই বার্থ হলো আমাদের নাউন ফ্রেজ। আর কোনো সমস্যা রয়েছে এর মধ্যে? কোনো সমস্যা হলো না। এবার দেখো, তাহলে আশা করি খুব ভালো করে নাউন ফ্রেজ বোঝা গেল। এবার দেখো, আমি চলে যাবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি আমরা পার্শ্ব পেজে খুব ভালো করে শিখেছি, এরপরে ভিডিও নিয়ে আসবো। সেখানে অ্যাডজেক্টিভ মানে হলো যে যে শব্দ, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝাবে, সেটাকে বলবো। দেখো এখানটা সীমা কিরকম জিনিস, যে ফ্রেজ বাক্যে কোন নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝাবে, তাই না? যে ফ্রেজ বাক্যে কোন নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝাবে, তাকে কিন্তু আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো, খেয়াল করো, মাই ড্যাড ইজ অ্যাংরি। আমার পিতা, আমার বাবা, ইজ অ্যাংরি, রাগী। আমার বাবা হলো রাগী। এবার দেখো, যদি দেখো এখানে খেয়াল করো, মাই ড্যাড, এই যে নাউন, এটা দেখো মাই ড্যাড, এটা কি? এটা প্রোনাউন, প্রোনাউন তো। ইজ অ্যাংরি কি হয়? ইজ অ্যাংরি, এই অ্যাংরি এটা কি? এটা একটা ফিনাইল ভার্ব। আর ইজ অ্যাংরি, অ্যাংরি কি? রাগ।
এবার আমরা কিন্তু একে অ্যাডজেক্টিভ বলতে পারি, অবশ্যই অ্যাডজেক্টিভ বলতে পারি, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি না। কেন ফ্রেজটা কেন বলতে পারবো না? কেননা একটু আগেই বললাম ফ্রেজ মানে কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দ সমষ্টি। তাহলে আমি যদি কি লিখতে পারি, মাই ড্যাড ইজ সো অ্যাংরি অ্যান্ড আপসেট, আমার পিতা হলো খুবই রাগী এবং আপসেট। আচ্ছা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা গ্রুপ অফ ওয়ার্ডস কি, এটা কিন্তু আমি বলতে পারি অ্যাডজেক্টিভ। কেননা সো অ্যাংরি অ্যান্ড আপসেট কাকে বলছে? মাই ড্যাড কে বলছে। তা মাই ড্যাড কি প্রোনাউন, একটু আগে বললাম নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝাবে। নাউন বা প্রোনাউনের কিন্তু সম্পূর্ণভাবে তাদের একটা দোষ গুণ অবস্থা এই সমস্ত কিছু বোঝাবে, বোঝালেই কিন্তু আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো আরেকটা দিয়েছি, রিনা ইজ হ্যাপি। রিনা ইজ হ্যাপি, রিনা কি নাউন, ফিনিট ভার্ব, আর হ্যাপিটা কি আমরা বলতে পারি হ্যাপি মানে সুখী, এটা আমরা বলতে পারি কি অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি না। ফ্রেজ কখন বলবো? যখন আমরা হ্যাপিটাকে কয়েকটা শব্দ দ্বারা আরো বিস্তারিত ভাবে ভাঙতে পারবো। রিনা ইজ হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, রিনা ইজ হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, এইটা দেখো আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ছিল, হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। রিনা ইজ হ্যাপি, তারপর দেখো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড কাকে বলছে? রিনাকে বলছে না, এটা একটা কি নাউন। এই নাউনকে আমার কিন্তু তুলনা করলো, নাউনকে আমার মডিফাই করলো, হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তো চলো পরের ফ্রেজ যাওয়া যাক। অ্যাডভার্ব ফ্রেজটা কেমন হয়? যে ফ্রেজ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর সম্পর্কে তথ্য দেয় তাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। দেখো এখানে এর দেখলে বোঝা যাচ্ছে অ্যাডভার্ব মিন্স অ্যাড প্লাস ভার্ব, মানে ভার্বকে নিয়ে কিছু একটা বলবে, তখনই কিন্তু সেটা আমাদের হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে, হি রানস কুইকলি, হি রানস কুইকলি, সে দৌড়ায় কুইকলি খুব দ্রুত, রানস কুইকলি। খেয়াল করো এখানে কিন্তু এই কুইকলিটা কাকে নির্দেশ করছে? কুইকলি সম্পূর্ণ নির্দেশ করছে রানসকে। এই যে কুইকলিটা সম্পূর্ণ নির্দেশ করছে ভার্বকে, রানসকে। কিন্তু এই কুইকলিকে কখনো কিন্তু আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি না। কেন বলতে পারি না? কেননা অ্যাডভার্ব বলতে পারি, ফ্রেজ বলতে গেলে আমাদের এখানটায় কয়েকটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে হবে। তাহলে হি রানস উইথ গ্রেট স্পিড, আমরা এই কুইকলিকে করে দিলাম উইথ গ্রেট স্পিড, খুবই দ্রুত। তাহলে কিন্তু হি রানস উইথ গ্রেট স্পিড, এবার কুইকলি যেই করে দিলাম উইথ গ্রেট স্পিড, তখন কিন্তু এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। বুঝে গেল? এবার যে উইথ গ্রেট স্পিড, এটা কাকে নির্দেশ করছে? সম্পূর্ণ কিন্তু কুইকলিকে বলছে। এবার এটা তো সিঙ্গেল ওয়ার্ড ছিল, এটা হয়ে গেল গ্রুপ অফ ওয়ার্ডস। আর এই তো গ্রুপ অফ ওয়ার্ডস হওয়ার পরে কিন্তু আমাদের এটা নির্দেশ করছে কাকে? রানসকে। তাহলে সে খুব দ্রুত দৌড়ায়, এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। এবার দেখো অ্যাডভার্ব ফ্রেজ, সরি, সি সিংস বিউটিফুলি, সে গান গায় খুবই সুন্দর, সি সিংস ভেরি বিউটিফুলি। তাহলে এই দেখো অ্যাডভার্ব মানে কি? ভার্বের সঙ্গে কিছু একটা নির্দেশ করে বলছে বিউটিফুলি, সে গান গায় কেমন? সুন্দর, খুব সুন্দর গান গায়। কিন্তু খেয়াল করো এটা কখনোই কিন্তু আমরা বলতে পারি না অ্যাডভার্ব ফ্রেজ, এটা বলতে পারি অ্যাডভার্ব, কিন্তু ফ্রেজ বলতে পারি না। যে বিউটিফুলটা করে দিলাম সি সিংস ইন এ বিউটিফুল ম্যানার, তখন কিন্তু এই পুরো সেই গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। কেন হলো? তার কারণ এই বিউটিফুলি যা ইন এ বিউটিফুল ম্যানার, তাই সে গানে খুবই সুন্দর, এটা কিন্তু আমাদের হয়ে গেল গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, এটা হলো। এবার দেখো প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজটা কেমন হয়? প্রিপজিশনাল ফ্রেজ হলো এটা সব থেকে সহজ একটা ফ্রেজ। প্রিপজিশন প্লাস অবজেক্ট মিলে যে ফ্রেজ তৈরি হয়, প্রিপজিশন প্লাস অবজেক্ট মিলে যে ফ্রেজ তৈরি হয় তাকে কিন্তু আমরা বলতে পারি প্রিপজিশনাল ফ্রেজ। যেমন দেখো দি বুক ইজ অন দ্য টেবিল, এই দেখো দি বুক ইজ অন দ্য টেবিল, এই অন প্রিপজিশন, তার পাশাপাশি একটা অবজেক্ট রয়েছে। তাহলে দি বুক, এই অন হলো কি? অন হলো আমাদের প্রিপজিশন, আর দি বুক এটা হলো আমাদের অবজেক্ট, আর এই দুটো মিলে তৈরি হলো আমাদের কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা, এটা দেখো হি ইজ সিটিং আন্ডার দি ট্রি, হি ইজ সিটিং, সে বসে রয়েছে। আন্ডারটা কি? প্রিপজিশন, দি ট্রিটা কি? অবজেক্ট, আর এই দুটো মিলে তৈরি হলো আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। দেখো এরপরে আশা করি এটা সবাই ভালো করে বুঝতে পেরেছো। এরপরটা চলে যাবো ইনফিনিটিভ ফ্রেজ। তো फ्रेंड्स দেখো আর যে তিনটে ফ্রেজ বাকি ছিল সেটা হলো ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ আর পার্টিসিপল ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজটা কি? টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম দিয়ে শুরু হলে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। ভালো করে বোঝো, টু থাকবে, তারপর ভার্বের এক নম্বর ফর্ম দিয়ে শুরু হবে। দেখো আই ওয়ান্ট টু লার্ন, এই যে টু দিয়ে শুরু হচ্ছে, লার্ন এক নম্বর,
দিয়ে শেষ। এই যে এইটুকু অংশটাকে বলবো আমরা ইনফিনিটিভ ফ্রেজ। টু দিয়ে শুরু হবে প্লাস ভার্ব থাকবে, তাহলে টু হলো ভার্বের 1 নম্বর, ভার্বের 1 নম্বর ফর্ম হলো, আর বাদ বাকিটা থাকলো, এইটুকু আমাদের কিন্তু হয়ে যাবে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। হি ওয়েন্ট দেয়ার টু মিট হিজ ফ্রেন্ড। টু দিয়ে শুরু হবে, তাহলে সেই টু দিয়ে যেখান থেকে শুরু হচ্ছে সেটাই আমার ধরে নিতে হবে ইনফিনিটিভ, সেখান থেকে। টু মিট, দেখো টু এর পরে, আর এমনিতে টুটা তো ইনফিনিটিভ, তারপর ভার্ব 1 নম্বর ফর্ম হয়। এটা নিয়ম অনুযায়ী টু হচ্ছে কি টু থাকলে তারপর ভার্ব সবসময় জন্য 1 নম্বর ফর্ম হয়। টু মিট, এইখান থেকে শুরু হবে মিট হিজ ফ্রেন্ড, এইটুকু অংশটা আমাদের কিন্তু ফ্রেজ। কি ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ। হলো। এবার দেখো জিরান্ড ফ্রেজটা কি, দেখো জিরান্ড ফ্রেজ ভার্ব প্লাস আইএনজি, যখন ভার্ব প্লাস আইএনজি, ভালো করে বোঝো, ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি থাকবে যখন নাউনের কাজ করে, যখন নাউনের কাজ করে এবং সঙ্গে অন্য শব্দ যুক্ত হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে, একটা ভার্ব প্লাস আইএনজি থাকবেই থাকবে, এবং সেটা যখন নাউনের কাজ করে এবং সঙ্গে অন্য কোনো শব্দ যুক্ত হয়, তখন তাকে আমরা জিরান বলি, তখন তাকে আমরা জিরান ফ্রেজ বলি। দেখো সুইমিং, এটা কিন্তু সম্পূর্ণ সুইমিং, দেখো সুইম মানে সাঁতার কাটা, ভার্ব, তার সঙ্গে যে আইএনজি করে দিয়েছি, কিন্তু এটা আমাদের হয়ে গেল জিরান, জিরান্ড হয়ে গেল। এবার দেখো ইন দ্য রিভার, জিরান্ড, তার ভালো খেয়াল করো, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে তখন তাকে আমরা জিরান্ড ফ্রেজ বলতে পারি, এবং শব্দ অন্য কোনো শব্দ থাকতে পারে, যেমন সুইম থেকে সুইমিং ইন দ্য রিভার, কমা সুইমিং ইন দ্য রিভার, সাঁতার কাটা নদীর মধ্যে ইজ ডেঞ্জারাস। দেখো সুইমিং ইন দ্য রিভার কিন্তু সম্পূর্ণ নাউনের কাজ করছে, কিন্তু কাজটা কিন্তু নাউনের, ভার্বের সঙ্গে আইএনজি, সুইম থেকে সুইমিং, আর অন্য কোনো শব্দ যুক্ত হতে পারে, এই যে অন্য কোনো শব্দ যুক্ত হতে পারে, যুক্ত হয়েছে ইন দ্য রিভার। এবার গোটাটা কিন্তু একটা আমাদের একটা নাউনের কাজ করছে, আর যে নাউনের কাজ করছে সেটা আমাদের কিন্তু জিরান ফ্রেজ হয়ে যাচ্ছে। দেখো সুইমিং ইন দ্য রিভার ইজ ডেঞ্জারাস, এই নদীতে স্নান করাটা কিন্তু খুবই বিপজ্জনক। আই লাইক রিডিং স্টোরি বুকস, আই লাইক রিডিং স্টোরি বুকস। দেখো এই যে আমরা কি জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস হলো সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এরকম থাকে তো। কিন্তু খেয়াল করো এখানে যে সেন্টেন্সটা, সাবজেক্ট হলো, কোনো অ্যামিজার নেই, ভার্ব আছে অবশ্যই করে, আবার রিডিং, আবার এটাও ভার্ব হয় কি না, এটা জিরান, এটা হয়, এটা ব্যবহার করা যায়, এটা জিরান হিসেবে। তাহলে এইখান থেকে কিন্তু জিরান ফ্রেজ তৈরি হচ্ছে, এটা জিরান ফ্রেজ। রিডিং স্টোরি বুক, এটা নাউনকে নির্দেশ করে সম্পূর্ণ। রিডিং স্টোরি বুকস, আমরা যে বই পড়ি, যে বই পড়ি, তো বইটা কি নাউন, তো নাউনকে বলবে না রিডিং স্টোরি বুকস, যে আমাদের নাউনকে নির্দেশ করছে। দেখো খেয়াল করো, ভার্ব আছে তার সঙ্গে আইএনজি, অন্য কোনো শব্দ যুক্ত হতে পারে, সেম একই জিনিস, ভার্ব প্লাস আইএনজি, অন্য কোনো শব্দ যুক্ত হতে পারে, ভার্ব প্লাস আইএনজি, অন্য কোনো শব্দ যুক্ত হয়েছে, সম্পূর্ণ হয়ে গেলে এটা আমাদের জিরান ফ্রেজ। বোঝা গেল? তাহলে ভার্ব থাকলো, আইএনজি থাকলো, অন্য কোনো শব্দ যুক্ত হয়ে গেলে আমাদের জিরান। আবার এটা নাউনকে নির্দেশ করে কাজ করা বোঝাচ্ছে, নাউনের কাজ করে, তাই না, নাউনের কাজ করছে। বই পড়ছে, কে বইটা পড়বো? আমি তো পড়বো, আমি তো নাউন, কি পড়ছি? বই পড়ছে, নাউন। বুঝে গেল? পার্টিসিপল, পার্টিসিপল কি, দেখো প্রেজেন্ট পার্টিসিপল তার সঙ্গে আইনি থাকবে, এবং পাস্ট পার্টিসিপল হলে ভার্বের থার্ড ফর্ম থাকবে, সেটাতে শুরু হবে, এবং এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভ। খেয়াল করো, ওয়াকিং, ওয়াকিং হলে কিন্তু ওয়াক মানে কি, ওয়াক মানে অবশ্যই ভার্ব, তার সঙ্গে যে আইনজি যুক্ত করে দিলাম। দেখো ভার্বের 1 নম্বর সঙ্গে আইনজি যুক্ত হয়, ভার্বের কিন্তু আর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সঙ্গে হয় না, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কিন্তু আইনজি যুক্ত হয়। তাহলে ভার্ব তার সঙ্গে যে আইনজি যুক্ত করলাম হয়ে গেল কি পার্টিসিপল। অ্যালং দি রোড, যখন রোডে হাঁটছিল সে, আই স এ বার্ড, আমি দেখেছিলাম একটা পাখি। তাহলে যে ওয়াকিং, ভার্বের 1 নম্বর সঙ্গে আইন যুক্ত, আর এই যে পুরো অংশটা, দেখো খেয়াল করো প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি হয়েছে? ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়েছে, হয়েছে তো। এইটুকু মনে রাখবে যে যদি ভার্বের 1 নম্বর সঙ্গে আইন যুক্ত হয় এবং সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে সেটা কিন্তু আমাদের পার্টিসিপল হবে। দেখো শুরুতে কিন্তু তাই হয়েছে, ভার্বের সঙ্গে আইন রয়েছে, এবং অ্যালং দি রোড, রাস্তায় হাঁটতে হাঁটতে আই স এ বার্ড, আমি কি দেখেছিলাম? একটা পাখি দেখেছিলাম, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ওয়াকিং অ্যালং দি রোড। বুঝে গেল? আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। টায়ার, কিন্তু এটা খেয়াল করো, এই পাস্ট পার্টিসিপলটা, এটা কিন্তু তোমার কি হবে? ভার্বের থার্ড ফর্ম হবে। টায়ার্ড ফ্রম দ্য জার্নি, ক্লান্ত হয়ে, এই জার্নি মানে কি তোমার ভ্রমণের জার্নি, ক্লান্ত হয়ে হি ওয়েন্ট টু বেড, সে কিন্তু ঘুমাতে গিয়েছিল। তাহলে টায়ার্ড ফ্রম দ্য জার্নি হি ওয়েন্ট টু বেড, সে ঘুমাতে গিয়েছিল। এবার দেখো তাহলে এই যে টায়ার্ড, এই যে টি আই আর ই, টায়ার্ড মানে কি ক্লান্ত বা বিষণ্ণ বা অবসন্ন,
এই টায়ার থেকে কিন্তু টায়ার থার্ড ফর্ম, এই থার্ড ফর্ম কিন্তু এখানে কাজ করলো। থার্ড ফর্ম যে কাজ করছে সেটা কিন্তু আমরা আমাদের বলবো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো ভার্বের সঙ্গে আইএনজি, 1 নম্বর ভার্বের সঙ্গে আইএনজি হবে, এবং সেটা পুরোটা কিন্তু একটা কাজ করবে কিসের কাজ করবে, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর ভার্বের সঙ্গে যদি থার্ড ফর্ম হিসেবে হয় সেটা অ্যাডজেক্টিভ কাজ করবে, সেটা পাস্ট পার্টিসিপল, আর আগেরটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তো ফ্রেন্ডস, আশা করি ফ্রেজের উপর থেকে আর কোনো ডাউট থাকবে না। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হয় তো আমি শিওর যে এখান থেকে আর কোনো ডাউট হওয়ার কোনো কথাই নয়। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।